মুভি শুরুতে দেখা যায় একটি কলেজের ছেলে মেয়ে একসাথে পার্টি করছে। সবাই অনেক আনন্দে মজা করছিল। তখন মিস সবার ফোন নিয়ে নেয় যাতে সবাই মন দিয়ে পার্টি উপভোগ করতে পারে। পার্টির মাঝখানে ব্যান্স এবং গিলবার্ট সমুদ্র থেকে এক ধরনের পিচ্ছিল ফলের মতো একটি অদ্ভুত জিনিস নিয়ে আসে। ওরা ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিয়ে জিনিসটাকে এক পাশে রেখে দেয়। পরের দিন সকালে কায়ে উঠে দেখে বালির উপরে কিছু জামা কাপড় আর ঘুমানোর ব্যাগ পরে আছে, কিন্তু আশেপাশে কেউই নেই। হঠাৎ একটা চিল বালির উপরে নামে আর মুহূর্তেই বালির নিচ থেকে অদ্ভুত কিছু পাখিটাকে টেনে নিয়ে যায়। এটা দেখে কায়ে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সে সবাইকে সতর্ক করে বলে কেউ যেন বালিতে না নামে, কিন্তু তার কথা না শুনে মার্সা বালিতে পা রাখেন আর সঙ্গে সঙ্গে বালির মধ্যে আটকে যায়। সে হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করে ততই তার হাত বালির মধ্যে আটকে পড়ে। তখন ব্যান্স কারো কথা না শুনেই মার্সাকে বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড়ে যেতে লাগে, কিন্তু কয়েক পা যাওয়ার পরেই সেও বালির মধ্যে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে বালির নিচে থাকা অদ্ভুত প্রাণীটা হঠাৎ করে তার মুখের অর্ধেক ছিঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই ব্যান্স আর মার্জা দুজনেই বালির মধ্যে পুরোপুরি গায়েব হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে এখানে। এদিকে তাদের কাছে কোনো মোবাইল ফোনও নেই, কারণ আগের রাতেই সব ফোন গাড়ির ডিকিতে রেখে দেওয়া হয়েছিল। কায়ে বালির পাশে হাত দিয়ে দেখার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে বালির নিচ থেকে অনেকগুলো স্বচ্ছ সুতার মতো অদ্ভুত কিছু বেরিয়ে আসে। অন্যদিকে গিলবার্ট আগের রাতে অনেক মদ খেয়েছিল, তাই সবাই মজা করে তাকে একটা ময়লার ডাস্টবিনে ভরে রেখেছিল, আর এর কারণেই তার জীবন এখনো বেঁচে ছিল। গিলবার্ট ঘুম থেকে উঠে সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু সে মোটা হওয়ায় বের হতে পারছিল না। মিস তখন তাড়াতাড়ি পরিস্থিতিটা তাকে বোঝায় এবং সবাইকে এক জায়গায় থাকতে বলে, কারণ যতক্ষণ তারা বালিতে পা না দিবে ততক্ষণ তারা নিরাপদ থাকবে। যত সময় যাচ্ছিল গিলবার্টের অবস্থা ততই খারাপ হতে লাগলো। একদিকে আটকে থাকা যন্ত্রণা, তার উপর রোদের তাপে সে পুড়ে যাচ্ছিল। গিলবার্টের কষ্ট একটু কমাতে জোনাহ তাকে একটি সানস্ক্রিনের বোতল ছুঁড়ে দেয়। গিলবার্ট লোশনটা মেখে একটু শান্তি পায়। ঠিক তখনই কাই খেয়াল করলো গতরাতে ব্যান্স এবং গিলবার্ট যে অদ্ভুত বলের মতো কিছু এনেছিল সেটা এখন ফেটে গেছে। এটা দেখে তারা বুঝতে পারে বালির নিচে যা আছে সেটা আসলে এই বলটার ভেতরেই ছিল, অর্থাৎ এটা ছিল একটা ডিম। সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন এই প্রাণীটা ডিম থেকে বাইরে বেরিয়ে বালির নিচে লুকিয়ে পড়ে। প্রাণীটা ঠিক কত দূর পর্যন্ত আক্রমণ করতে পারে এটা বোঝার জন্য কায়ে একটি সসেজ বালিতে ছুঁড়ে দেয়, যেমনটা তারা ভেবেছিল। সসেজটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। সে আরও কয়েকবার চেষ্টা করে। শেষমেশ তারা একটা জায়গা খুঁজে পায় যেখানে সসেজটা আর বালির নিচে যায়নি। এতে তারা বুঝতে পারে প্রাণীটা এই পর্যন্তই পৌঁছাতে পারবে। এখন তারা একটা বাঁচার রাস্তা খুঁজে পায়। যদি তারা এই নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে পালাতে পারবে, কিন্তু সমস্যা ছিল বালিতে পা না রেখে এখানে কিভাবে যাবে। তখন জোনা গাড়িতে রাখা দুইটা সার্ফবোট নিয়ে বালি পার হওয়ার চেষ্টা করে। সে একটা সার্ফবোট বালির উপরে রাখে, সেটার উপরে দাঁড়িয়ে আরেকটা সার্ফবোট সামনে রাখে। এভাবে সাবধানে এগোতে থাকে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু জোনা যখন একটা কাঠের তুলের উপর পা রাখে তখন প্রাণীটা আক্রমণ করে। সার্ফবোটটা পিছনের দিকে সরে যেতে থাকে। জোনা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে হাত দিয়ে ধরে রাখে। তখন প্রাণীটা তার সুতার মতো সুর বের করে তার পেটে আঘাত করতে লাগে। জোনা লাফ দিয়ে পিকনিক টেবিলের উপর উঠে পড়ে এবং কোনো মতে বেঁচে যায়, কিন্তু তার পেটে আঘাত লাগার কারণে কিছুক্ষণের মধ্যেই ব্যথা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তখন বোঝা যায় প্রাণীর সুরগুলো বিষাক্ত। জোনা কিছুক্ষণ টেবিলের উপর বিশ্রাম নেয়। এরপর সে মার্সারের ব্যাগে দরকারি কিছু জিনিস খুঁজছিল। খোঁজাখুঁজির সময় একটা কলা বালিতে পড়ে যায়। সে না ভেবেই কলাটা তুলে নেয়। আশ্চর্যের ব্যাপার, তখন প্রাণীটা তাকে আক্রমণ করে না। এতে সে আগের রাতের আগুন জ্বালানোর জায়গায় হাত বাড়িয়ে দেয়। এবারও প্রাণীটা কিছু করে না। তখন সে বুঝে ফেলে এই দানবটা আগুনকে ভয় পায়। এটা যাচাই করতে সে সাহস করে বালির উপরে লাফ দেয়। এবারও সত্যিই প্রাণীটা কিছু করেনি, তবে লাফ দেওয়ার কারণে জোনাহর পেটের পুরনো ক্ষতটা আরো খারাপ হয়ে যায়। তাই সে আবার টেবিলে ফিরে আসে। এদিকে কায়ে তাকে ব্যাগ থেকে পানি বের করতে বলে। তখন জোনা একটা সোডার ক্যান ছুঁড়ে দেয়, কিন্তু সেটা পড়ে যায় বালির উপরে। তখনই প্রাণীটা অ্যাক্টিভ হয়ে ওঠে। সার্ফবোটটা সরিয়ে ফেলে আর গাড়ির টায়ারে কামড়াতে শুরু করে। এটা দেখে সবাই বুঝতে পারে এখন যদি কেউ সাহায্য না আনে তাহলে আর বাঁচার উপায় নেই। তাই রনি সাহস করে গাড়ির ডিকি খুলতে যায়। প্রায় পড়েই যাচ্ছিল সে। তখন মিস ওকে ধরতে যায়। ঠিক তখনই সেখানে একজন পুলিশ আসে। সবাই তাকে সাবধান করে, কিন্তু সে কারো কথাই কান না দিয়ে বালিতে পা রাখে। কিন্তু বুট পরে থাকায় তখন সে বেঁচে যায়, কারণ দানবটা সরাসরি চামড়ার স্পর্শ ছাড়া কাউকে আঘাত করতে পারে না।
কিন্তু এরপরে পুলিশ হাত বালুতে রাখে, আর এটাই ছিল তার সবথেকে বড় ভুল। হাত বালিতে পড়তেই দানবটা সেটা টেনে নিতে শুরু করে। সে তখন প্রাণীটার দিকে পেপার স্প্রে ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে তার অর্ধেক হাত খেয়ে ফেলেছিল। আহত হয়ে সে ভয় পেয়ে পড়ে যায় বালিতে, আর চোখের পলকে দানবটা তাকে গিলে ফেলে। তখন কায়ে পেপার স্প্রেটা তুলে নেয়। এরই মধ্যে মিস একটা নতুন পরিকল্পনা করে। সে ঠিক করলো তোয়ালি দিয়ে নিজের পা জড়িয়ে বালুর উপর দিয়ে দৌড়ে প্রাণীটাকে ফাঁকি দিবে। চন্ডা তাকে সাহায্য করতে এগিয়ে এলো। সে একটা তোয়ালি ছুঁড়ে দিল মিচের দিকে, কিন্তু ভাগ্য যেন মিচের সঙ্গে ছিল না। তোয়ালিটা ধরতে গিয়ে সে হোঁচট খেয়ে সোজা রেলিং ভেঙে নিচে পড়ে গেল বালির উপর। আর ঠিক তখনই চারপাশ থেকে বেরিয়ে এলো সেই প্রাণীর সুর। মুহূর্তের মধ্যেই মিসকে মেরে ফেলে। কিন্তু কায়ে জানতো এখন শুভ করার সময় নেই। আমরা যদি এখনই কিছু একটা না করি তাহলে সবার পরিণতি মিচের মতো হবে। সে চন্ডাকে বলল বালি থেকে রেলিং এর টুকরোগুলো তুলতে। চন্ডা কোনো প্রশ্ন না করেই নির্দেশগুলো মেনে নিল। কায় নিজেও আরো কিছু ভাঙা অংশ সরিয়ে নিল, যেন একটা পথ তৈরি করা যায়। সবকিছু গুছিয়ে কায় একটা গভীর নিঃশ্বাস নিল। তারপর সাহস করে লাফ দিয়ে গাড়ির উপরে উঠে পড়ল। সে গিলবার্টকে বলল, ঘুরে দাঁড়াও, তুমি পারবে, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। গিলবার্ট দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করলো, নিজের শরীরটা টেনে তোলার চেষ্টা করলো। তারপর কায় আর চন্ডা একসাথে বালির রিলিং এর টুকরোগুলো বিছিয়ে দিল, যেন বালির উপর দিয়ে নিরাপদে হেঁটে যাওয়া যায়। তারা পরিকল্পনা করলো এই রিলিং এর উপর দিয়ে হেঁটে পিকনিক টেবিল পর্যন্ত যাবে, যেখানে জোনা আগে থেকেই রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কায় এবং চন্ডা আগে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে সাবধানে রেলিং এর উপর পা ফেলে ওরা পিকনিক টেবিলে পৌঁছালো। এরপর রনির পালা এলো, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটু তাড়াহুড়া করে ফেললো। হাঁটতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে সোজা বালিতে পড়ে গেল। ভয়ে কায় সাথে সাথেই পেপার স্প্রে ছুড়ে দিল বালির দিকে, যেন প্রাণীটা আক্রমণ করতে না পারে। সে রনিকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু দানবটার কাজ শেষ হয়নি এখনো। আর সুরগুলো আবার আক্রমণ করলো, আর রনিকে চোখের পলকেই বালির নিচে নিয়ে গেল। এদিকে সুরগুলো গিলবার্ট যে ডাস্টবিনে ছিল তার নিচ দিয়ে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু গিলবার্ট কিছুই খেয়াল করলো না। চন্ডা তোয়ালি দিয়ে তার পা জড়িয়ে নিল আর নিরাপদে পুলিশের গাড়ির দিকে দৌড়ালো। কিন্তু তখন ডাস্টবিনের ভিতরে কিছু একটা নড়ছিল। সরু সুরগুলো এখন মোটা আর শক্তিশালী হয়ে গেছে। সেগুলো গিলবার্টের উপর উঠে তাকে বালির মধ্যে টেনে। এটা দেখে তারা তিনজন পুলিশের গাড়িতে উঠে পড়ে, কিন্তু বিপদ এখনো কাটেনি। গাড়িটা খুব জোরে কাঁপছিল। দানবটার সুরগুলো আবার ফিরে এসেছিল, তবে এবার সেগুলো আরো মোটা আর অদ্ভুত আলো জ্বলছিল। কায়ে বুঝলো তাদের কোনো বাঁচার পথ নেই, তাই সে ছাদে উঠে একটা তেলের ক্যান নিয়ে বালির উপরে সব পেট্রোল ঢেলে দিল। যখন সুরগুলো তার কাছে আসে তখন সে পেট্রোলের মধ্যে আগুন ধরিয়ে দেয়। এতে করে আগুনে সেই সুরগুলো পুড়ে যায়। সকালে একজন যুবক তাদের দেখতে পেয়ে ঘুম থেকে ডেকে তুলে। তারা বুঝতে পারে রাতে দানবটা মারা গিয়েছে। গল্পের শেষে দেখা যায় দানবটা ছিল একটি বিশাল জেলিফিশ, যা আরেকটা সমুদ্রের দিকে সাঁতরে যাচ্ছিল। আর এরই সাথে আজকের মুভি এক্সপ্লেনেশনটি শেষ হয়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।